বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নানামুখী সংকটে বাংলাদেশ অনেক দিন ধরে এই আলোচনাটা চলছে। এখানে রাজনীতির সংকট, অর্থনীতির সংকট, বহিঃসম্পর্কের সংকট এবং সেই সব সূত্র ধরে নানা ধরনের সামাজিক সংকট এবং সরকারের দেয়া তথ্যপাত্র এখন বলছে নানান ক্ষেত্রে নানান সূচকে বাংলাদেশ নিম্নগামী। আন্তর্জাতিকভাবেও যেসব বিষয় নিয়ে নানা গবেষণা হয় সেই সব ক্ষেত্রেও নানান মানদণ্ডে, সেটা মানবাধিকারের ইস্যু হোক, শ্রম অধিকারের ইস্যু হোক, গণতন্ত্রের ইস্যু, নির্বাচনের ইস্যু, সব জায়গায় বাংলাদেশের সূচক নিম্নগামী। তবে আমরা আজকে জোর দিতে চাই বাংলাদেশের অর্থনীতির হালচাল নিয়ে এবং কথা বলবার জন্য আমার সঙ্গে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত এবং মোটামুটিভাবে যাদেরকে ক্লিন ইমেজের ব্যবসায়ী হিসেবে ধরা হয়, ব্যবসায়ী নেতা হিসেবে ধরা হয়, তাদের দুজন আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমরা বায়ে বসাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসির সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এবং ঢাকা ব্যাংক প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। এবং দর্শক মণ্ডলী, মিস্টার মীর নাসির হোসেনও একটি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এবং সেই ব্যাংকের পরিচালনা পরিষদের সঙ্গেও অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত। সো আমি আপনাদের দুজনের কাছে আমার প্রথম প্রশ্ন, যেটা দর্শকদেরও কৌতূহল, যেখানটাতে গণমাধ্যমের পাতা উল্টালে যে খবর প্রায় প্রতিদিনই থাকে, ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি, এটা একটু আপনাদের দুজনের কাছ থেকে আমি শুনতে চাই। মিস্টার মীর নাসির হোসেন, আপনি শুরু করবেন। ব্যাংক হচ্ছিল যে কোনো অর্থনীতির একটা চালিকা শক্তি, অন্যতম চালিকা শক্তি। তো আমাদের যেটা হয়েছে, বেশ কিছুদিন ধরে ব্যাংকিং সেক্টরে একটা শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে এবং সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তা কোনো কোনো সময় দেখা যায় বাস্তবসম্মত হয়নি এবং অর্থনীতিতে আমি মনে করি একটা বিরাট চাপের সৃষ্টি হয়েছে। যেমন ধরেন, আপনারা জানেন যে অনেকগুলি ব্যাংক সিক হয়ে যাওয়াতে বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিল যে মার্জারের দিকে বা অ্যাকুইজিশনের দিকে, সেটাও কিন্তু আলটিমেটলি সফল হয়নি। তার কারণ হচ্ছিল যে মার্জার কিন্তু ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, সেখানে কতগুলি জিনিস করেই একটা মার্জার হয়, একটা ব্যাংকের সাথে একটা মার্জার বা অ্যাকুইজিশন হয়। সেখানে কিন্তু বায়োল্যাটারালি এটা ডিসাইড করা হয় এবং সেখানে আপনি দেখবেন যে এর ডিউ ডিলিজেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু। বাংলাদেশে কিন্তু অ্যাকুইজিশনের ইতিহাস রয়েছে, যেমন ব্যাংক এশিয়া প্রথমে মুসলিম কমার্শিয়াল ব্যাংকে অ্যাকুইজিশন করেছে, এখন আলফালাকে অ্যাকুইজিশনে যাচ্ছে। এইটা কিন্তু কারেক্ট প্রসেস। যাতে আপনি একটা ব্যাংকে অধিগ্রহণ করবে, তার তো সব ফান্ডামেন্টালস দেখতে হবে, কারণ ব্যাংক তো পাবলিক মানি উপরে নির্ভরশীল, সেখানে শেয়ার হোল্ডার রয়েছে, শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট রয়েছে। যে ব্যাংক আরেকটা ব্যাংকে অধিগ্রহণ করলো, তাকে তো আগে তার ব্যাংকের সমস্ত ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে হবে। তার যে ফান্ডামেন্টালসগুলি রয়েছে, তার এনপিএল রেশিও, তার ডিভিডেন্ড পেইং ক্যাপাবিলিটি, এগুলি সব তো তাকে বিবেচনা আনতে হবে এবং ডিভিডেন্ড তো আলটিমেটলি শেয়ার হোল্ডারদের প্রাপ্য, সেইখানে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জিনিসটা দেখতে হবে। এখন বোঝার পরে সাকেরাটি না হয়ে যায়, সেগুলি দেখতে হবে। এখানে যেটা করা হয়েছে, এগুলি কোনো বিবেচনায় না এনে হুট করে করা হয়েছে, যার জন্য এখন এটা মানে সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না। বাংলাদেশে কিন্তু ট্রান্সফরমেশনের ব্যাংক কিন্তু আগে হয়েছে। বিসিসিআই যখন ভেঙে গেল 91 সালে, 92 সালে একটা প্রসেসে কিন্তু সেটাকে পুনর্গঠিত হয়েছে, সেখানে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে করা হয়েছে। এই জিনিসটা এখানে না করাতে হয়েছে কি, আজকে দেখেন কিছু ব্যাংক অনীহা পরিশ্রম করে ডিক্লেয়ার করার পরে অনীহা প্রকাশ করেছে এবং যাচ্ছে না। এই পরিস্থিতিটা কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য একটা শুভ লক্ষণ না। কারণ হচ্ছে ইতিমধ্যে কোনো একটা ব্যাংক যারা মার্জারের কথা হচ্ছিল, তার ডিপোজিটরা মানে আপনার তাদের টাকা উত্তোলনের জন্য চাপ সৃষ্টি করেছে। এই যে রান আউট এফেক্টটা কিন্তু যে কোনো ইকোনমির জন্য একটা ক্ষতিকারক। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংক কাদের উপর নির্ভরশীল, ব্যাংকের অ্যাসেট কিন্তু ইজ এ লায়াবিলিটি অফ আদার্স। কারণ হচ্ছিল সে যে ঋণ দেয় সেটা তার অ্যাসেট। তো অ্যাসেটের যে জিনিসটা হচ্ছে, আপনি যে কোনো লোক ব্যাংকের থেকে একটা টাকা নেবেন, সে প্রকল্পের জন্য হোক
ইন্ডাস্ট্রির যোগ হোক, ব্যবসার জন্য হোক, তার তো একটা বিজনেস কেস থাকবে। সে যদি এটা লং টার্ম হয় 6 বছর বা 7 বছরে, সে হিসাব করবে যে এই ব্যাংকের থেকে যে টাকাটা নিচ্ছে সেটা তার ঋণ শোধ করে কতদিনে সে পে ব্যাক পাবে। শর্ট টার্মে যারা রয়েছে, যারা ওয়ার্কিং ক্যাপিটাল, তার একটা সাইকেলে তাকে কবে তার র মেটেরিয়াল নিয়ে প্রোডাকশন করে সে রিভলভিং মানে ক্রেডিটই হোক আর স্ট্যান্ড অ্যালোন হোক, সেটা আপনাকে তার একটা বিজনেস কেস তৈরি করতে হয়। তো আপনি আজকে রাতে ঘুমালেন 9% মাথায় নিয়ে, কালকে উঠে দেখলেন যে এটা 12-13% হয়ে গেছে, আবার পরশুদিন দেখলেন যে এটা ওপেন আপ করে দেওয়া হয়েছে। এখানে তো সাস্টেনেবিলিটির কোয়েশ্চেন হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছিল টাকাটা তো তাকে ফেরত দিতে হবে, আর্ন করে ফেরত দিতে হবে। যদি না ফেরত দিতে পারে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিজে, যে সে ডিফল্ট হয়ে যাচ্ছে, অন্য কোনো ব্যাংক তাকে ফাইন্যান্স করবে না, সিআইবি যদি তার খারাপ হয়। দ্বিতীয় কথা হচ্ছিল যে আমাদের ডলারের সংকটের পাশাপাশি যে জিনিসটা হয়েছে সেটা লিকুইডিটি, টাকার লিকুইডিটি কিন্তু একটা সংকট সৃষ্টি হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছিল এনপিএল রেশিও এত বেড়ে গেছে বিভিন্ন ব্যাংকে। আপনি প্রাইভেট সেক্টরের ব্যাংকেও কিন্তু বেশ কয়েকটাতে অনেক বেশি, আর সরকারি ব্যাংকে তো রয়েছে, এবং কিছু কিছু ব্যাংক হয়তো সহনীয় পর্যায়ে রয়েছে। যদি টাকাটা সাইকেল করে ফেরত না আসে, তাহলে টাকার উপর একটা চাপ সৃষ্টি করে, কারণ সবাই তো নো লিমিট ফান্ড অ্যাভেলেবল করতে হয়। তো এই যে এফেক্ট করে এগুলিতে বিবেচনা করতে হবে। তা আমি মনে করি যে একই সময় এতগুলি জিনিস হয়েছে, আমরা বৈশ্বিক কারণ ধরি, অফকোর্স এটা একটা ভিত্তি রয়েছে, কারণ কোভিড থেকে আরম্ভ করে ইউক্রেন ওয়ার আছে, কিন্তু এর মধ্যেও তো আমরা অনেক দেশই ঘুরে দাঁড়িয়েছে আমরা, কিন্তু আমরা সে পর্যায়ে যেতে পারছি না। আপনি অনেকগুলো ইস্যুস বলেছেন, যে একটা ইস্যু মানে এই যে ডিফল্টের ইস্যু আপনি বলছিলেন এটা একটা সমস্যা, কিন্তু এটা তো সাধারণের জন্য সমস্যা। অসাধারণ ডিফল্টার যারা, তাদের জন্য তো কোনো সমস্যা না, তারা অনেক বেনিফিট পায় এর মাধ্যমে। এইটা আমি কিছু কমেন্ট করতে চাই না, তবে রিয়েলিটি আপনি যেটা বলছেন, রিয়েলিটি ইজ দেয়ার। তো আমি যেহেতু এখানে একটা ব্যবসায়ী বা ইকোনমি যে কোনো সেক্টরে কতটুকু চাপ সহন করতে পারে। আমরা গাড়ির ব্যাপারে বলি শক অবজার্ভার, তার বেশি হলে শক অবজার্ভার বসে যায়। তো এখন আপনার একদিকে আমার জ্বালানির সংকট, আমরা প্রয়োজনে জ্বালানি পাচ্ছি না, বেশি দাম দিয়েও পাচ্ছি না, বিদ্যুতের দাম বাড়ছে প্রত্যেক, এখন যেটা আইএমএফ বলেছে যে প্রেসক্রিপশন অনুযায়ী প্রত্যেক 3 মাসে দাম বাড়বে, ইতিমধ্যে বেড়েছে। ডলারের সংকটের জন্য এলসি খোলাটা কঠিন সাধ্য হয়ে গেছে, কষ্টসাধ্য হয়ে গেছে। তারপরে আপনার ইন্টারেস্ট রেট এইভাবে বাড়ছে। তো একজন কিভাবে এত স্বল্প সময়ের মধ্যে এটা অ্যাডজাস্ট করতে পারবে? কারণ আমরা অতীতে বিভিন্ন সময় এই জিনিসগুলি ফেস করি, কিন্তু আমি একটা সময় পেয়েছি অ্যাডজাস্ট করার জন্যে, মানে কিন্তু এখন তো একসাথে সবগুলি হতে আমি মনে করি যে কোনো ইনভেস্টর, যে কোনো ব্যবসায়ী আমার মনে হয় চিন্তিত এবং শঙ্কিত যে তারা সঠিকভাবে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবে কিনা। মিস্টার আব্দুল হাই সরকার, আপনি মানে এই মুহূর্তে একটা ব্যাংকের চেয়ারম্যান, সো আপনার কাছ থেকে। হ্যাঁ, মোটামুটি নাসির ভাই তো সব মোটামুটি কাভার করলেন। তো এখানে তো অনেকগুলো ইস্যু আছে, তো যেগুলো অনেকগুলো ইস্যু যেটা মানে সবগুলো একসাথে চেপে পড়ছে কিন্তু একটা এসে। আপনি যেমন গ্যাসের দাম বাড়াচ্ছেন, পাওয়ারের দাম বাড়াচ্ছেন, আবার ওদিকে আবার মার্জিনের ব্যাপারটা আসতেছে। বলছি যে মার্জিনগুলো সাধারণত এর মধ্যে এনম্যাশ মার্জিন তো পৃথিবীতে কোথাও হয় না। মার্জিনটা হবে দুইটা বাইলেটারাল, যেটা বাইলেটারাল ইস্যুটা এটা হবে সেটা, যে আমার ইন কনাইভেন্স উইথ মাই আদার পার্টি উইল মার্চ টুগেদার উইথ মি, তার সাথে কথা বলতে করতে হবে এটা। এবং সেটা যদি কেউ ইম্পোজ করা হয় থার্ড পার্টি, তখন তো সমস্যা হয়ে যায়, কিন্তু তখন এটাকে সাস্টেন করা মুশকিল হয়ে যায় আর কি। যেগুলো অর্থনৈতিক নিয়ম যেগুলো চেঞ্জ করতে কিন্তু অর্থনৈতিক উপায় করতে হবে সেটা। এখন অর্থনীতি কোনোভাবে আপনি ই ক্যানট বিং মানে রেগুলেশন চেঞ্জ আনতে পারবেন না, তো রেগুলেশন করতে আনতে পারবেন, এটা তো ইভলিউশনারি প্রসেস। যেগুলো কন্টিনিউ করে কাজগুলো করতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে এখন, যেটা দাঁড়াচ্ছে যে ওর সাথে এটা মার্জিন, ওর সাথে মার্জিন, এটা কেন এইভাবে তো হওয়া উচিত না। এটা হওয়া উচিত যার যার ইচ্ছার উপরে। যেমন দুইজন একটা এ ব্যাংক বি ব্যাংক যদি মার্জ করে, সেটা ইন কনাইভেন্স উইথ বোথ দি ব্যাংকস আলাপ করে করতে হবে এটা। কিন্তু সেখানে থার্ড পার্সন বলা তোমাকে এটা করতে হবে, নিতে হবে তোমাকে, তখন তো যেটা একটু ভালো কথা সেও তখন সিক হয়ে যাবে আর কি। আর আমাদের ইকোনমি এত স্ট্রং না যে আমরা একটা দুর্বল ব্যাংকে নিয়ে সাথে সাথে মানে অ্যাবজর্ব করে নিয়ে ভালোভাবে অপারেশন করবো, এটা তো হয় না এটা। কাজে এই সমস্ত যেগুলো যদিও দেরিতে হলেও
আমাদের রেগুলেটর যারা কিছুটা তো এটা অনুধাবন করতে পারছে যে এটা এইভাবে কোথাও ওয়ার্কেবল না, তারপরে বলা মুশকিল, কারণ তখন যে কোনো একটা হতে পারে। এই যে এখন ট্যাক্স ওই যে মানে আশিফ যেটা বললেন যে ঘুম থেকে দেখলাম যে সকালে 117 টাকা, যেটা 110টা ছিল। আইডিয়া নো ইট, কেউ জানো তো না এটা। এখন এটা তো একটা ব্লো পুরা, তাই না? এগুলো সাধারণত এটার এফেক্টগুলো পড়বে তো সাধারণ মানুষের উপরে গিয়া, যারা ফিক্সড ইনকাম গ্রুপ আছে তারা, আর আমরা যারা ইম্পোর্টে জড়িত আছে, যেমন ইম্পোর্ট করে যারা, যে জিনিসটা এভাবে হিসাব করে মানে এলসি করা হয়েছে আর কি। এখন যখন ডকুমেন্ট আসবে, যখন ম্যাচিউর করবে, তখন দেখা গেলো যে হোয়াট ওয়াজ 110 দ্যাট ইজ নাও 117। কিন্তু এইগুলো হঠাৎ করে সাস্টেন করতে মুশকিল হয়ে যাবে। তখন তো যারা পার্সন হু আর ইনভলভ ইন দিস প্রসেস, তারা সবাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আমাদের এখানে এই ব্যাঙ্কিং সেক্টর যেমন একটা ছোট ইকোনমিতে এতগুলো ব্যাংকটা ঠিক হয় না প্রথমত, যদি আমাদের তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার বলছিলেন যেটা রাজনৈতিক কারণে দেওয়া হচ্ছে। কিন্তু এখন এখানে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, আপনার যারা অপারেশন করে টিকতে পারে না, দে ক্যান গো ফর ডিসলিউশন। কিন্তু একটা আর এক ব্যাংকে তাকে স্যালভেজ করার জন্য দেওয়া, আমার আমার যে স্ট্যান্ডটা কতটুকু শক্তিশালী সেটাও কিন্তু বিবেচনার বিষয় আছে। না আমাকে বলা হলো তুমি ওই ব্যাংকে তোমাকে অ্যাবজর্ব করতে হবে, কিন্তু আমার যে ইকোনমি ওখানে যে এনপিএল সেটা রয়ে গেছে, যে এনপিএল রয়ে গেছে, ওইটা তো আমাকে হ্যাভ টু টেক ইট ওভার। আবার ওদিকে যারা ওদিকে শেয়ার হোল্ডার আছে, ডাইরেক্টর আছে, এদিকে শেয়ার ডাইরেক্টর আছে, একটা মিসম্যাচের সৃষ্টি করার আর কি। কাজে এই জিনিসকে ব্যবহার না করে যদি মানে ইকোনমিতে কতগুলো জিনিস আছে, যেমন ডিসলিউশন, অ্যাবজর্পশন, অ্যামালগামেশন, মার্জিং, এগুলো তো প্রচুর। তা আমরা উই আর নট টকিং অ্যাবাউট দি ডিসলিউশন, যেটা ডিসলিউশন করলাম যে তো সে পারতেছে না, সে ব্যাংকটা ডিজলভ করে দিল আর কি, বন্ধ করে দিল। পৃথিবীতে ইতিহাসে এগুলো আছে তো, তাই না? কিন্তু মার্জিন যেগুলো হয়, মার্জিন এইভাবে বাই রেগুলেশন তো হয় না এগুলো তো আপনার ওই ইনকোনাইভেন্স উইথ দি, আর ইউ হ্যাভ টু কমপ্লাই অল দি ইকোনমিক ইগুলো যেগুলো ইগুলো আছে, মানে ইস্যুগুলো যেগুলো ইন্ডেক্সগুলো, ওগুলোকে আপনার ইয়েতে নিতে হবে, তো আমরা নিতে হবে, তখনই আপনারা ওটা করতে পারেন। কাজে এই জিনিসটা এইভাবে না করে মানে সাস্টেনেবল ম্যানারে করা হচ্ছে সব জিনিসই। তো সেটা যারা আমাদের ওইগুলোতে যারা পলিসি মেকার, তারা মনে হয় আমাদের অনেক ভালো জানে অবশ্যই। তো আমরা কিন্তু আমাদের ইকোনমি এই ধরনের একটা হঠাৎ করে একটা শক লাগা খুব একটা মানে সৌন্দর্যজনক ব্যাপার নয়, এবং সেটা আমাদের দেশের জন্য, আমাদের ইকোনমির জন্য খুব একটা মঙ্গলজনক নয়। আর আমাদের দেশের তো প্রায় 80% লোক অশিক্ষিত, তারা তো ব্যাংকে টাকা রাখে, অনেকে টাকা রাখছে না ব্যাংকে, কিন্তু যত যে তারা যে ব্যাংকে টাকা জমা রাখার একটা হ্যাবিট, এটা গ্রো করে উঠছে। কিন্তু তখন এই সমস্ত এইগুলো আসলে, এগুলো এই জারগুলো আসে, তখন কিন্তু তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। তখন তারা আস্থার সঙ্গে যখন হবে, তখন দেখবো যে এই ব্যাংকে টাকাই রাখবো না, আবার সেই কোলার নিচে নিচে বিভিন্ন রাখা শুরু করে দেবে। তো এই জিনিসগুলো করার আগে দেখতে হবে যে সামাজিক ইম্প্যাক্ট কতটুকু, আমাদের ইকোনমির কতটুকু ইম্প্যাক্ট, গ্লোবাল ইম্প্যাক্ট কতটুকু, সব কিছু ইস্যুগুলো তো আপনি দেখতে হবে কনসিডার করে। দেন অনলি ইউ ক্যান ডিসাইড যে কি কোনটাতে কী হবে না হবে। এই যে এনপিএলের কথা যেখানে আসলো, আমি একটা জিনিস এখনও বুঝতে পারি না যে যারা এফসকন্ডিং, ধরুন যারা 3-4 পার্টিস এক্সিট হয়ে গেছে, এফসকন্ডিং, তারা পালা গেছে, সব ফ্যামিলি ট্যামিলি সব নিয়ে চলে গেছে, তারপরে কাউকে খুঁজে পাওয়া যায় পারে, কিন্তু হয়তো ব্যাংকের বহু টাকা নিয়ে তারা ভেঙে গেছে দেশ থেকে। এখন ওই সমস্ত লোককে হয় শুড ইউ অ্যালাউ দেম টু অ্যাপয়েন্ট পিপুল ফর সাবমিটিং রিট টু দি হাইকোর্ট? কেন এর করি আমরা, অ্যালাউ করি কেন? দেয়ার ফিউজিটিভ। তো ফিউজিটিভ কীভাবে একজন লিগাল লোক এমপ্লয় করে গিয়ে তার ফেভারেই করে আর কি, মানে হাইকোর্টে রিট করতেছে, এটা দিস ইজ সামথিং ভেরি আনইউজুয়াল, তাই না? এটা তো হওয়া উচিত না তো। এটা ফিউজিটিভ শুড নট বি অ্যালাউড টু অ্যাপয়েন্ট পিপুল টু প্লিড দেয়ার কেস ইন হাইকোর্ট, বিকজ দে আর অলরেডি অ্যাবসকন্ডিং ফর দ্য কান্ট্রি। তার সম্পত্তি সব তালা দিয়ে সব বদমাইশ লোক রেখে চলে গেছে। এখন এই আমরা একটা দখল করার সময় চান্স পাইলাম, কোনতে ফোন গেছে না গেছে, ডিসি সাহেব বলল না, দখল করতে পারবো না, পজিশন নিতে পারবো না তোমরা, ওই অর্থনীতি আদালতে যাও, হাইকোর্টে যাও, এইভাবে। মানে আমরা পুলিশ টুলিশ সব রেডি এবার দখল করার জন্য, আর নাই ওই একটা ফোনে সব শেষ হয়ে গেল সাথে সাথে। এইগুলো কিন্তু অহরহ হচ্ছে আর কি। কাজে এনপিএল কমবে কীভাবে যদি এই সমস্ত জিনিস হয়? মানে ফিউজিটিভ শুড নট বি অ্যালাউড টু রিপ্রেজেন্ট দেম ইন দ্য কোর্ট বাই দ্য মানে কী বলে, মানে এমপ্লয়েড পিপুল বা লিগাল পিপুল যারা করবে এটাতে একটা প্রথমে বন্ধ করে দেওয়া উচিত। তারা তো পালা চলে গেছে এখান থেকে, কেউই তো নাই। অনেক চিটাগাং অনেকগুলো কেস আছে, 5-6টা কেস আছে এরকম, যারা সব পালা চলে গেছে, 600 কোটি ব্যাংকটা নিয়ে গেছে, আমাদের ব্যাংকটাও নিয়েছে। এখন তাকে ধরা যাচ্ছে না তার। কিন্তু যখন আমরা কোর্টে যাই দেখি তাদের লোকটিকে ওখানে গিয়ে অ্যাডভোকেটিং ফর দেম টু
গেট রিট সময় নিয়ে আসলো আর কি, কিন্তু ওরা কিন্তু ফিউজিটিভ। কাজে প্রথম ক্রাইটেরিয়া করা উচিত যে ফিউজিটিভ শুড নট বি অ্যালাউড টু অ্যাপয়েন্ট এনি পিপল টু প্লিজ দেয়ার কেস ইন দ্য হাই কোর্ট অর এনি কোর্ট, এনি অর্থ আদালতে বলেন বা এমনি কোর্টও বলেন। কাজে এইসব জিনিস মানে সেলফ কন্ট্রাডিক্টরি। এদিকে আমরা বলা হয়েছে যে তুমি আদায় করো, এনপিএল আদায় করো, ডিভিডেন্ড নেওয়ার সময় তোমার এনপিএলতে বেশি কেন? কিন্তু আমরা তো আইনটা দিই ভাবে না, তো এই সমভাবে ব্যবহার করা হচ্ছে না। যদি করা হতো তাহলে কিন্তু আমার 80% ডিফল্টের লোন আদায় হয়ে যেত। কিন্তু এখন আইনের যথেষ্ট ফাঁকফোকর, আইনে অনেকগুলো লুপফল রয়ে গেছে, এগুলো হয় না। কাজে আপনার অর্থনৈতিক কার্যকলাপগুলো করতে খুব চিন্তা ভাবনা করে করা উচিত। যারা আমাদের উপরে পলিসি মেকার তারা অবশ্যই আমার কাছে ভালো বোঝেন এবং মনে করি যে, কিন্তু যে সমস্ত কার্যকলাপগুলো হচ্ছে এখন, যেমন এখন আমার কলিং এক্সচেঞ্জ রেট 117 টাকা, এখন কলিং এক্সচেঞ্জ মানে এটা ওদের ঘুরবে, ওদের বাড়তে পারে কমতে পারে। তো এটাকে যখন আমি ফ্রি করে দিলাম, মানে এই প্রশ্নটা আমি করতে চাইছিলাম যে এটাকে কিভাবে ক্রলিং এক্সচেঞ্জ এটার কি এফেক্ট? এটা মানে ওই এক্সচেঞ্জের 117 টাকা আছে যেমন, এখন ওর আশেপাশে আমার থাকতে হবে না। আমি 119 টাকা করতে নিতে পারি বা 115 টাকা 16 টাকা করতে পারি, ইচ্ছা আমার এটা আর কি। যে ডিলার যে সে সিদ্ধান্ত নেবে, ওটা ক্রলিং মানে ক্রল করবেন আশেপাশে। তো এখন মানে এর প্রজ এন্ড কনস ব্যাপারটা হচ্ছে আপনার উই আর ভেরি শাই, আমরা নিজেরা খুব আর কি শাই আর কি, যে আমরা কীভাবে এক্সচেঞ্জটাকে আমরা করে দিতে পারি, ক্যাপ ফ্রি করে দিতে পারি। ক্যাপ ফ্রি করলে কিন্তু অটোমেটিক কন্টেন্ট করে ফেলবে, দি ইকোনমি উইল কন্টেন ইট অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম। দেখা গেল যে যদি আজকে আপনি এই ডলারের সাথে টাকার এক্সচেঞ্জটা ছেড়ে দেন ওপেন মার্কেটে, তো একটা পজিশন যাবে, এটা ধরেন 150 টাকা রাতারাতি হয়ে যাবে, কিন্তু এটা আলটিমেটলি আর সাথে কন্টেন্ট করবে, এটা চলে আসবে। তো কিন্তু আনলেস ইউ টেক দি রিস্ক, ইউ ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেন। এটা ভালো না মন্দ কিছু বুঝতে পারছেন না তো আপনি। আর ক্যাপ তো জয়ন্ত করতে পারে আবার, আপনি ক্যাপ যদি তুলে দেন, এক্সপেরিমেন্টাল 3 মাস দেখলেন কী অবস্থা দেখেন না, তারপরে হয়তো আবার আপনি করতে পারেন, আবার রিফিস করতে পারেন যে না আমি ক্যাপ ক্যাপ করে দিব, দিয়ে দিলাম আমার। তো এইগুলো তো যে আইএমএফ প্রেশার দিচ্ছে, সে আইএমএফ চিন্তা করে যে তাদের টাকা ঠিক মতো সিকিউর হবে কিনা যখন লোনটা দেবে এখানে, কিন্তু এটা আমাদের দেশের লোকজন কীভাবে এফেক্টেড হবে ওই চিন্তা তারা অতটুকু করে না। তো সাধারণ মানুষ কীভাবে এফেক্টেড হবে সেটাও কিন্তু করে না। কাজে এসব জিনিসগুলো করা ভালো করে চিন্তা করা উচিত, ভেবে চিনতে ধীরে সুস্থে করা উচিত। হঠাৎ করে এই রেগুলেশন এইভাবে করা উচিত না এগুলো। আপনি এই জায়গায় কোনো হ্যাঁ, এই উনি কার্লিং পেগের যে কথাটা বলছে উনি এক্সপ্লেন করেছেন রাইটলি, যে এই 17 টাকা এদিক ওদিক ক্রল কথার হচ্ছে জাম্প করতে পারবে না, রান করতে পারবে না। আজকে 17 আছে, কালকে 20 টাকা 22 টাকা, আস্তে আস্তে অ্যাডজাস্ট করে। এটা হলো মার্কেট মেকানিজম। তো ওনার সেক্টরে যারা টেক্সটাইল সেক্টরে যারা এক্সপোর্ট করেন, তারা তো মানে 90-এর দশক থেকে চিৎকার করছে যে ডলারটাকে বাজার ছেড়ে দেওয়া হোক, কারণ আমাদের প্রতিবেশী দেশগুলিতে সব জায়গায় কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেছে, মানে রিয়েল ভ্যালু অফ দি মানি ডিটারমিন করা না করাতে কিন্তু আমরা অনেক জায়গায় কম্পিটিটিভনেস হারিয়েছি, আমাদের কিছু মার্কেট তারা দখল করে নিয়েছে। তো যদি তখন করা হতো 90 দশকে পরের থেকে যে কোনো সময়, আজকে কিন্তু ডলারের এইরকম একটা অবস্থা আসতো না। আপনি ভারতের দিকে তাকান, তারা কিন্তু একটা মোটামুটি একটা স্লোলি এসে এক জায়গায় স্টেবল করেছে, মার্কেট ডিটারমিন করে দিয়েছে। তার মধ্যে ফ্ল্যাকচুয়েশন হবেই, কারণ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ইস্যু রয়েছে, ইন্টারন্যাশনাল অনেক জিনিসের সাথে জড়িত। আপনি অয়েল প্রাইস থেকে আরম্ভ করে গোল্ড অ্যান্ড আদার থেকে সমস্ত কিছু নিয়ে যাবে। তো এইটা না করাতে আজকে দেখেন যে হঠাৎ করে ইন এ ডে আপনি 10 টাকার 110 টাকাটা আপনি 117 করবেন, এর ইম্প্যাক্ট তো হিউজ ইন এ সেন্স। আমরা কেন আগে মানে সরকার নীতি নির্ধারকরা কেন করেনি, তাদের একটা অজুহাত ছিল যে আমরা ইম্পোর্ট লেড কান্ট্রি, ইম্পোর্ট আমাদের বেশি, এইটা যদি ছেড়ে দেওয়া যায় ডলারের দাম বেড়ে গেলে ইনফ্লেশনের উপরে ব্যাডলি ইম্প্যাক্ট করবে। এটা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেট বা আপনি কন্ট্রোল করতে পারবেন না কোনো সময় আপনার ইনফ্লেশনকে। আপনি দেখেন আজকে ইনফ্লেশন রেট সরকারি হিসাবে ডাবল ডিজিটে ওঠেনি, 9-10-এর নিচে রয়েছে। বিআইডিএস বলেছে 15%। এখন হয়তো আরও বলবে যে সেটা হয়তো ঠিক নয়। তো ইনফ্লেশন যদি ঠিক না করতে পারে, এই যে উদ্দেশ্যে এতগুলি রেগুলেশন, আপনার মনিটারি পলিসি করা, ক্রেডিট ফ্লোকে কন্ট্রোল করা, তারপরে আপনার ইন্টারেস্ট রেটকে এইভাবে মানে ছেড়ে দেওয়া বা হঠাৎ করে, এইগুলিতে তো আমি মনে করি যে সে ইম্প্যাক্ট যে
আসছে সামনের দিনগুলিতে যখন থেকে এইগুলি মানে ডকুমেন্টগুলি রিটায়ারমেন্ট হবে, যেটা হাই ভাই বলেছেন, যে এটা তো শুধু ডলারের 7 টাকারই চোরা, এর সাথে কিছু হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ অ্যাসেসেবল ভ্যালুটা ডিপেন্ড করে ছিল আপনি কত ডলারে বা কত ইউরোতে আপনি ইম্পোর্ট করেছেন, সেটাকে টাকাতে কনভার্ট করে এক্সচেঞ্জ রেট কনভার্ট করে তারপরে আপনি যদি 20% কোনো একটা ডিউটি থাকে, সে তো আরও বেড়ে যাচ্ছে, কারণ এইখানকার বেস প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো বিদ্যুৎ প্রতিমন্ত্রী তো হয়েছে যে এই সেক্টরে পেমেন্ট থেকে আরম্ভ করে এগুলো ইম্প্যাক্ট পড়বে, অবভিয়াসলি পড়বে। সেই জন্য আমি যেটা মনে করি যে আমরা অনেকগুলি ভুল করেছি। একটা হলো পলিসিগতভাবে করেছি, ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে অনেক ভুল হয়েছে আমি মনে করি, এবং আজকে যে বাস্তবায়নের যে দিকটা সেখানেও কিন্তু আমি মনে করি আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অনেক ঘাটতি রয়ে গেছে। আজকে দেখেন রেভিনিউ স্ট্রিম বাড়ছে না, রেভিনিউ স্ট্রিম না বাড়াতে আপনার বাজেটারি ডেফিসিট আপনি কুলিয়ে উঠতে পারছেন না, যার জন্যে আজকে দেখেন ট্রেজারি বিলের ইন্টারেস্ট কত 11%। কোনো দেশে যদি ট্রেজারি বিল এই পর্যায়ে আসে তাহলে তো হোল ইন্টারেস্ট সিস্টেমের উপরে ইম্প্যাক্ট করবে। আমি মনে করি এইখানে তো আইএমএফের কোনো কিছু করার নেই, ট্রেজারি বিলের। এবং আপনি আইএমএফ এর কাছে আরও দ্বারস্থ হচ্ছেন, আপনি এখন চীনের কাছে $5 বিলিয়ন ঋণ চাইছেন। সো মানি লন্ডারিং এর কথা কিছুটা ইঙ্গিত আলোচনা করলাম, টাকাটা বাইরে চলে যাচ্ছে। টাকা ফিরিয়ে আনার জন্য এর আগের বাজেটে, মানে গত বছর আগের বার দেখা হলো যে এক ধরনের প্রণোদনা দেওয়ার চেষ্টা, যে টাকা ফেরত আসুক, আসে নাই। অন্যভাবেও কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, কিন্তু টাকা বাইরেও যাচ্ছে এবং কোনো ব্যবস্থাও হচ্ছে না। এবং অর্থনৈতিক সংকটটা যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটাও এখন মোটামুটিভাবে স্পষ্ট যে বাংলাদেশ ভীষণভাবে অর্থনৈতিক সংকট আছে। লোন চাওয়ার প্রবণতা থেকে সেটা দৃশ্যমান, এবং লোন এখন শোধও করতে হচ্ছে, মানে শোধ করবার সময় এসছে, প্রচুর সুদে সেই লোন শোধ করতে হবে। সামাল কীভাবে দেবেন? এটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছিল যে আমার রিকোয়ারমেন্ট কত, আজকে 2 থেকে 3 মাসের ইম্পোর্ট বিল পেমেন্ট করা, তারপর হচ্ছিল যে আমাদের মানে ফরেন লোন বা জানিয়েছি তার ডেট সার্ভিসিং করা উইথ ইন্টারেস্ট, তারপরে আমরা যে সমস্ত পাওয়ার প্ল্যান্টের চুক্তি করেছি যেগুলি বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করা হবে সেটার একটা চাপ, মধ্যেখানে সরকার সেটা থেকে বেরিয়ে আসার জন্য বন্ড ইস্যু করেছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন, অ্যাজ বিকজ আপনার কন্ট্রাক্ট রয়েছে। অনেকে তো মনে করেন যে সেটাও এক ধরনের প্রেশার, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটা বড় প্রেশার। সেখানে একটু ইজ হয়েছে কারণ তারা রেপোতে কিছুটা কমাতে পেরেছে, কিন্তু দ্যাট ইজ নট এ সলিউশন। তো এখন এই আপনার এটা তো এভরিথিং ডিপেন্ডস অন আপনি যে লোন বাইরে চায়নার কাছ থেকে বলেন যে বা IMF বা অন্য জায়গাতে চাচ্ছেন, কারণটা ছিল আপনার ডিমান্ড যা আছে তার সাপ্লাইটা সেভাবে নেই, মানে আপনার সেই পরিমাণ টাকা আপনার হাতে নাই যে আপনি সমস্ত কিছু মিট আপ করতে পারবেন, যার জন্য আজকে আমাদের অন্যের দ্বারস্থ হতে। এটা পাকিস্তানে মানে একটা জিনিস আমরা যেমন আমরা লোন নিয়েছেন আপনার IMF থেকে, আবার শোধ করার জন্য আপনার এডিওয়ে থেকে এলেন আবার। এটা একটা পিরামিড গেম, বুঝছেন তো? একটা সার্টিন পয়েন্ট থেকে দেখা যাবে আর কোনো পয়েন্টস অফ নো রিটার্ন, এটা হতে পারে, কিন্তু এটা অর্থনৈতিক কথা থেকে টাকা নিয়ে অ্যাকচুয়ালি বিলো পাসিং এর সব ইনকাম সমাধান হয়। You have to generate fund from domestic sources, by which you have to repay the loan. এখন যদি লোন রিপেম করা যদি আবার লোন করে নিয়ে আসে আবার, তাহলে তো এটা কি বলবো, এটাকে মানে একটা বিসিএস এর মতো পড়ে যায়, তাই না? এবং আরেকটা ইস্যু আছে, যেমন সরকার প্রচুর বড় করে ডোমেস্টিক ব্যাংকগুলো, যেহেতু ফরেন কারেন্সি মানে বাজেটের 5.5% আপনার ডেফিসিট থাকে, যার একটা পোর্শন হলো ফরেন কারেন্সি থেকে মিট আপ করার কথা, মানে লোন আর একটা ডোমেস্টিক থেকে। তো যখন দেখা যাচ্ছে যে আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন টাইমলি হচ্ছে না, সেখানে আপনার ইনফ্লো মানে ফরেন কারেন্সি কমে যাচ্ছে, তারপরে আপনাকে ইন্টারেস্টটা পে করতে হচ্ছে, তখন একটা গ্যাপ থেকে যাচ্ছে। সরকার কি করছে, বিভিন্ন পন্থায় ডোমেস্টিক থেকে আমরা বড় করছে, ব্যাংক থেকে সঞ্চয়পত্র থেকে আরম্ভ করে, কিন্তু এটা ভেরি হাই কস্ট। আপনি যদি একটা ওয়ার্ল্ড ব্যাংক বা যে কোনো ইয়ের থেকে নেন, সবচেয়ে কম হলো 2%, আর ওয়ার্ল্ড ব্যাংকের বিলো 1% থেকে আপনার মনিটরিং পিরিয়ড দিয়ে সার্ভিস টাইম অনেক বেশি, কিন্তু এখানে তো আপনার বছরে অ্যাট এ ভেরি হাই রেট। কারণ আপনি ব্যাংকে থেকে যখন বড় করুন, ব্যাংকে তো স্ট্যান্ডার্ড রেট অফ
আছে সেখানে। এবং সেটার আবার প্রভাব পড়ছে মানে ডোমেস্টিক মানে লোকাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে এটা। এখন আপনি হয়তো মধ্যখানে সরকার টাকা ছাপিয়ে এই মানে সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু এটা তো আলটিমেট একটা এফেক্ট রয়েছে। সেই জন্য যতক্ষণ পর্যন্ত আমার ফরেন কারেন্সি আর্নিংয়ের স্ট্রিমটাকে বাড়ানো যাবে, এক্সপোর্টটাকে বুস্ট আপ না করা যাবে, সেই জায়গা থেকে যদি না আসা যায়, আপনার তো তখন ডেফিসিট থেকেই যাবে। এবং ডেফিসিট থাকলে হয় আপনার দেশের থেকে বা বিদেশে আপনাকে বড় করতে হবে। একজন ব্যবসায়ীও যদি দেখা যায় যে এরকম একটা অবস্থার মধ্যে হচ্ছে, সে একটা লোন নিয়ে আর একটা লোনকে সার্ভিস করার চেষ্টা করবে, পিলো পাসিং, কিন্তু আলটিমেটলি এক জায়গায় যায় সংকটটা আটকে যাবে। থাকছে। হ্যাঁ, এই সাইকেলটা তো চলবে না, এক জায়গায় থেমে যাবে, তখন কিন্তু বিপদ হবে। সেটা ব্যক্তি জীবনেও আর রাষ্ট্রের রাষ্ট্রীয় জীবনে জীবনে একই। উপায় কি আসলে, মানে আপনার কোনো পরামর্শ আছে বা আপনি সিনারিওটা কিভাবে দেখেন সেটা একটু যদি আমাদের আমরা পরামর্শ শুনি। দেওয়ার মতো অতটা জ্ঞান বুদ্ধি তো আমাদের নাই, আমার নাই আর কি বলতে চাচ্ছি আর কি। তো যেটা আমি মনে করি যে অর্থনৈতিক বা কার্যকলাপ সিনারিওটাকে আপনি যদি আপনার মতো করে অ্যানালাইসিস করেন, আপনি কিভাবে করবেন সেটাও একটা। কারণ এখানে আপনি মানে একই সমস্যা এক একজন এক একভাবে দেখতে পারে। না, আমি বুঝলাম সেটা, কিন্তু আপনার যদি ওই এন্ড অফ দি ডে আমরা আমাদের ইকোনমি তো সিরিয়াসলি এফেক্টেড বাই যেটাকে বলা হয় যে এই যত রকম হচ্ছে আর কি, মানে এই যে টাকা মানি লন্ডারিং, দেশের বাইরে টাকা চলে যাচ্ছে, প্লাস ওই যে কস্ট অফ বিজনেস যেটা আছে, যেটা ধরেন ঘুষ দুর্নীতি যেগুলো আছে, এগুলো তো র্যাম্পার্ট হয়ে গেছে একবারে। এবং অনেক টাকা পয়সা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে অনেক বিভিন্নভাবে। 10 টাকার জিনিস হয়তো 50 টাকা দিয়ে কিনতেছি আমরা, এরকম হচ্ছে আর কি। হয়তো বিভিন্ন পর্যায়ে সেটা বলা স্পেসিফিক্যালি বলা খুব মুশকিল। তো এই সমস্ত চেক না করতে আপনি এগুলো রক্ষা করতে পারবেন না। আচ্ছা, আমাদের আগে নিজেদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেটা, সেটাকে ঠিক করতে হবে। আমাদের নিজেদেরকে একটা কারেকশন করতে হবে, তাহলে সেগুলো সমাধান করা সম্ভব। কিন্তু আপনার ওই খালি কথাই বললাম কিন্তু কাজে করলাম না, কাজে কোনো আমাদের কোনো প্রস্তুতি নাই বা আমাদের কোনো ইনিশিয়েটিভ নাই। হাউ ক্যান ইউ গেট আউট অফ দিস কাইন্ড অফ মেস? এই মেসটা বেরোতে আপনাকে তো একটা সুন্দর প্ল্যান হইতে করতে হবে। আর আমাদের আর এক সমস্যা দিচ্ছে, আমাদের তো ন্যাশনাল কমিটমেন্টের অভাব। আমার কী হবে এরকম চিন্তা বেশি তো আমাদের। এবং সব জায়গায় তো ড্রেনেজ হচ্ছে, টাকা পয়সা দেখে চলে যাচ্ছে। তো আমরা যদি 10 টাকার বোঝে, একটা 10 টাকার বোঝে এটা আপনাকে এই 30 টাকা ভ্যালুয়েশন করলেন, তখন তো আপনার অনেক টাকা নষ্ট হয়ে গেল, অনেক টাকা নষ্ট হয়ে গেল, তাই না? অনেক টাকা আপনার মিসইউজ হয়ে গেল। তো এগুলো তো ন্যাশনাল যেগুলো ড্রেনেজ যেগুলো আছে, এগুলোকে বন্ধ করতে হবে আগে। ড্রেনেজ বন্ধ করলে হয়তো অনেকটা এগুলো কী করা কন্ট্রোল করা সম্ভব। কিন্তু আমরা যেন ব্যক্তিগত লেভেলে তো কোনো কঠিন কাম না এটা, আমরা আমাদেরকে নিজে ঠিক করতে পারি। কিন্তু যখন এটা মাস স্কেলে হয় তখন তো এটাকে পূর্ণ করা খুব মুশকিল আর কি, আনলেস যারা রেগুলেটর যারা আছে বা যারা কন্ট্রোল করেন সব কিছু আর কি, তাদের এগুলো তো দেখা উচিত, তাই না? তারাই দেখেন ব্রিং ব্যাক দি ইকোনমি অন রাইট ট্র্যাক। তো সেটা করতে গেলে তো আপনাকে একটা ন্যাশনাল কমিটমেন্ট থাকা দরকার, প্লাস আমাদের নিজেদেরও রেক্টিফিকেশনও দরকার। আমরা কোথায় ভুল করতেছি, কোথায় মানি মিস ইউজ হচ্ছে, সেগুলোকে মানে আপনার পিন পয়েন্ট করা দরকার। তাহলে সেগুলো আপনি দেন ইউ ক্যান গেট আউট অফ দিস কাইন্ড অফ মেস। কিন্তু এগুলো না করলে খালি কথা বলে তো কাজ হবে না। আমি কি প্ল্যান করলাম না করলাম, আমার প্ল্যান তো কিছু আসা যায় না। আর আমার কথা শোনার লোকও তো কত আছে বলেন, এরকম তো অনেক সবাই তো বলতেছে। আমাদের পরে ফর্মাল গভর্নর সবরা বলতেছেন যে এই দিস ইজ নট দি ওয়ে, এটা করলে এটা হবে না তারাই তো বলতেছে। তারা তো নিজেরা কন্ট্রোল করতে দেয় ওগুলো। এখন তো ওগুলো তো যদি ঠিক মতো মানে সরকার আমলে না নেয়, তাহলে তো হবে না। এগুলো সব কিছু আমলে নিয়ে একটা সুন্দর প্ল্যান পলিসি করে করতে হবে সব কিছু। সো যেটি এক্সপোর্ট সেক্টরের উপরে মিস্টার নাসির হোসেন জোর দিয়েছিলেন, আপনার কাছে কি মনে হয় যে কোনটা এক্সপোর্ট সেক্টরের যে সমস্যাগুলো আপনারা রপ্তানি খাতে সমস্যা তো এবং আপনার যে এই কারণে যেমন বৈদেশিক মুদ্রা আহরণের ক্ষেত্রে হ্যাঁ, এটা তো এক্সপোর্ট তো একটা সংকট তৈরি হচ্ছে। সব কিছু এক্সপোর্টটা এফেক্ট করে। তো আপনার যেমন এই যে 160 টাকা করে দিলেন আপনি, অনেকগুলো কম্পোনেন্ট তো আপনাকে কী করতে ইম্পোর্ট করা লাগে তো আমাদের। যারা আমরা এক্সপোর্ট করলেও যে এক্সপোর্টের জন্য বিরাট উপকার হয়ে গেল তা তো না। আর তুলা ইম্পোর্ট করতে যাবো, তুলা শুধু হবে তো তুলা ইম্পোর্ট করতে হয় আপনাকে, কেমিক্যাল ইম্পোর্ট করতে হয়, তারপরে আপনার মেশিনারি ইম্পোর্ট করতে হয়, পার্টস ইম্পোর্ট করতে হয়। হয়তো দেখা যায় 10% আমাদের বেনিফিট বেশি আসতে পারে, বা 5% আসতে পারে। কিন্তু মানুষের ভাবে মানে অনেকেই মনে করে যে এক্সপোর্টার বিরাট চান্স পাই গেল, 60 টাকা বেড়ে গেল তো, কিন্তু ওদিকে তো আমার অনেক কিছু যাচ্ছে না। আবার এটা তো একটা সাইকেল তো এটা। আমি যেমন এখান থেকে পাবো আর ওখানে আবার দিতে হবে তো আমাকে আবার, যখন আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো তখন। আর আমাদের তো র মেটেরিয়ালের প্রায় 80% ইম্পোর্ট করতে হয়, 70-80%। তো ইম্পোর্ট করতে টাকা তো তখন আবার তো 60 টাকা দাম বেশি পাবো এতে ডকুমেন্ট নেগোসিয়েট করার পরে, ওটা তো ওখান থেকে চলে যাচ্ছে আবার, তাই না? কাজে ইট ইজ নট যে খুব একটা বেশি বেনিফিট মনে করি না আমি।
আর এগুলো তো অন্য জেলা কোম্পানি, যে লোকাল কোম্পানি এগুলো আছে, তো ওগুলো এক্সপেন্সিভ হয়ে যায় তখন। তো এইসব কারণে তো ওই হঠাৎ করে যে 160 টাকা আপনি ঘুমাতে উঠে দিলাম যে 117 টাকা হয়ে গেছে, কাজে এটা কন্টিনিউ করা খুব কঠিন ব্যাপার, এত সহজে করা যায় না তো, ইট টেক্স টাইম। আর এখানে সাধারণত আপনি সাধারণ মানুষ খুব এফেক্টেড হবে, তো যারা ফিক্সড ইনকাম গ্রুপ যারা আছে। আপনারা দুজনই আর্থিক খাতের ম্যানেজমেন্টের উপরে জোর দিয়েছেন এবং ম্যানেজমেন্টের দুটো জায়গায় যদি আমি চিহ্নিত করতে চাই, একটা হচ্ছে যদি সেন্ট্রাল ব্যাংকের কথা বলি বা এনবিআর এর কথা বলি, তাদের পারফরমেন্স কি মনে হচ্ছে? মানে তারা কি একটু খানিকটা বিচলিত বা বিভ্রান্ত? আমি ঠিক এনবিআরটা বুঝি না। কী জন্য বুঝি না? যে এনবিআর কেন যে দেশে 18 মানে গভর্নমেন্ট সেন্সাস অনুযায়ী 17 করোড় হচ্ছে লোক, তো সেখানে পার ক্যাপিটা ইনকাম আপনার $2900, সেখানে মাত্র 1 কোটি লোক টিন থাকবেন আর 40-50 লাখ লোক ট্যাক্স দিবে। এটা তো অবাস্তব। যার জন্য হচ্ছে যারা ট্যাক্স দিচ্ছে তারা নিগৃহীত হচ্ছে, তারা বিভিন্নভাবে ফেস করে। কিন্তু আপনি ট্যাক্সের নেটটা বাড়াতে পারছেন না, যার জন্যে আপনার রেভিনিউ আসছে না, বাজেটারি ডেফিসিট হচ্ছে, সরকার তার খরচ সেখান থেকে সেভাবে বের করতে পারছে না। তো এনবিআর যতই যাই করে, আর এনবিআর একটা প্রবলেম হয়েছে কি ইদানিংকালে যে দেখি তারা সব ব্যবসায়ীরা চোর মনে করে। তো আমাদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে, কিন্তু ঢালাওভাবে কেন সব জায়গায় তো, যারা আমাদের যে মিডিয়াও তো ঢালাওভাবে করে, ঢালাও বা ব্যবসায়ী। হ্যাঁ, আপনার হয়তো আপনার সিন্ডিকেটের কথা বলা হতে পারে, কিন্তু কত পার্সেন্ট অব দি ব্যবসায়ীর সাথে ইনভলভড সেখানে। এখন ঢালাওভাবে আপনি করবেন, আপনি ইন্টারাকশন করবেন না স্টেক হোল্ডারদের সাথে। আমি তো জানি হোয়ার শু পিঞ্চেস, একজন ব্যবসায়ী মানে যে তার জুতো কোন জায়গায় তাকে খোঁচা দিচ্ছে, সেই জায়গাটা তো সেই অন্য থেকে ভালো বোঝে। কারণ আপনি যদি একটা ভালো জুতো পরে ঘোরেন, আপনি তো ওই ব্যথাটা অনুভব করবেন না। আমি যদি আমার জুতোটাতে কোনো ব্রেক থাকে, সেটা আমি বুঝতে পারছি যে কোন জায়গায় আমাকে প্রিক্স, তো সেই জিনিসটা তো বুঝতে হবে। একটা মিনিমাম মানে আস্থার জায়গা সৃষ্টি করতে হবে। কিন্তু আপনি কোনো ইন্টারাকশন আপনি দেখবেন না। একবার বছরে কনসালটেন্ট মিটিং হয়, এইটা আইওয়াসের মতো আমার কাছে লাগে, উইন্ডো ড্রেসিং আর কি। হ্যাঁ, এই যতক্ষণ পর্যন্ত প্রাইভেট তাদের সক্ষমতা বাড়াতে হবে। আমরা অটোমেশনের কথা বারবার বলছি, হয়রানির বন্ধ করতে হবে। আপনি আজকে দেখেন একটা মানে ইম্পোর্ট ডিউটি বলেন, যাই বলেন, এটা মার্কেট ওরিয়েন্টেড। আপনি ইম্পোর্ট করবেন এক রেটে, একবার আপনি অ্যাসেসমেন্ট করবেন, হয়তো একটা গুডস $1000 উঠেছিল বলে আপনি করলেন, পরে এই যে $500 বা $700 চলে আসে, আপনি ওই রেফারেন্স ভ্যালুতে অ্যাসেসমেন্ট করবেন। এটা তো অ্যারবিট্রারি। তারপরে আপনার ট্যাক্স রেজিমে মানে যে জিনিসটা রয়েছে, এইখানে আপনি মুখে একটা কথা বলবেন, আপনি ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু এক্সারসাইজ করবেন। যেমন আপনি যদি পাবলিক লিস্টেড কোম্পানি হন, আপনি বলতেছেন আইনে যে তাকে প্রেফারেন্স দেওয়া হবে নন লিস্টেড, কিন্তু সমভাবে সেটা করা হচ্ছে না। আর আইন তো ডিসক্রিমিনেশন অ্যালাউ করে না। এটা ফান্ডামেন্টাল রাইটস যে আইন ডিসক্রিমিনেট করবে না, সবার জন্য প্রযোজ্য। তো এখানে পলিসি আপনাকে সঠিক করতে হবে, আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, সদিচ্ছা সৃষ্টি করতে হবে, এবং এই যে ট্যাক্সের নেট থেকে আরম্ভ করে আপনি সমস্ত জিনিসটা অ্যাড্রেস করতে হবে। আর একটা কর বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি আমাকে চেঞ্জ করেন, মানে আমার তখন দৌড়াতে হবে, আই হ্যাভ নো আদার ওয়ে। তো সেই জন্য আমি মনে করি যে একটা আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ট্যাক্স রেজিমটা সহনীয় হয় এবং ফ্রেন্ডলি হয় এবং লোকে কর দিতে উদ্বুদ্ধ হয়। এবং ব্যাপক সংখ্যক লোক যারা আজকে 3.5 লাখ টাকা হচ্ছিল মানে ট্যাক্স ফ্রি ইনকাম, আপনি চিন্তা করেন 3.5 লাখ টাকা কোন লোক, আপনার বাসে সামনে যে চা বিক্রি করছে ফুটো, তার ডেইলি ইনকাম হয়তো দেখা যাবে 1000 টাকা, উই ডোন্ট নো। তো ঘটনা হচ্ছিল যে আপনি আনতে পারছেন না। আপনি এতদিনে মানে একটা ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার যেটা সেটা ইমপ্লিমেন্ট করছেন, এটা প্রাইভেট সেক্টরের উপরে ছেড়ে দিতে, তারাই করতে পারত। এখন আপনি এজেন্সি লাগিয়ে সেটা করছেন, সেইখানে যে একটা মানে নেক্সাস গড়ে উঠবে না, কে বলতে পারবে? এইগুলো তো আমি মনে করি যে পলিসি এখানে আপনার একটি বড় সমস্যা এখানে যে পলিসি মেকারদের যে ইম্পোজিশন কালচার আমাদের উপরে ইম্পোজ করা হয়, কিন্তু বাট এন্ড অফ দি ডে আমরা যারা ব্যবসায়ী, আমরা তো ড্রাইভিং ফোর্স অফ দি ইকোনমি, আমরা কিন্তু সব কিছু করতেছি।
যে নাসির ভাই যেটা বললেন যে আমাদের 10% খারাপ থাকতে পারে, কিন্তু 9% ভালো না থাকতো, ব্যবসাটি কিছু না তো, শেষ হয়ে যেত। এখন আমরা তো ট্যাক্স দিই সবসময়, আমরা ভ্যাট দিচ্ছি, আমরা ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছি, ইনডাইরেক্ট ট্যাক্স সবই দিচ্ছি কিন্তু। এবং সব পেশার যেটা নাসির ভাই যেটা বললেন যে আমাদের উপরে এসে পড়ে ওটা, আবার আমাদের উপরেই জানা ধরো বা খবরদারি, তোমারই করো, তোমার কম্পিউটার দেখবো, এটা দেখবো, এসব শুরু করে দেয়। ইনস্টেড অফ মানে গিভিং মোর এফোর্ট টু ইনক্রিজ দিস ট্যাক্স নেট, বাড়ানোর চেষ্টা না করে আমরা তার ট্যাক্স রেগুলার বেসিসে দিচ্ছি, তাদের উপরে কিন্তু এটা বেশি প্রেশারটা আসতেছে। কাজে এখানে কোনো ইভেন কোনো পলিসি নেই, এটা সমস্যা এখানে। আর স্টেক হোল্ডারটা এখানে বাংলাদেশে সম্পূর্ণভাবে ওভারলুকড। এবং যারা আমাদের ব্যুরোক্রেট, যারা পলিসি মেকার যারা, তারা তো দে আর নট ফুলি কনভার্সেন্ট উইথ দি মানে গুডস অ্যান্ড সার্ভিসেস উই আর মেকিং, কীভাবে কষ্ট কীভাবে করতে হচ্ছে, আমার পাওয়ার কোথাও পাচ্ছি, মেশিনারি কই থেকে আসছে, যেগুলোকে ভালো কনভার্সেন্ট না থেকে কিন্তু ওই ব্যাপারে পলিসি ওনারাই করতেছে উইদাউট বিং কনসাল্টেড, উই আর বিং কনসাল্টেড। তাই না? আমাদের যদি কনসাল্ট না করে আমাদের যারা স্টেক হোল্ডার যারা, তাহলে কিন্তু পলিসি অনেক সুবিধা হয়ে যায়। কাজে আমরা বাজেটের আগে দেখা যায় যে 15-20 দিন, 1 মাস আগে এটা উইন্ডো ড্রেসিং হয় আর কি, ফেডারেশন, তারপরে ঢাকা চেম্বার, অমুক তমুক সব দিয়ে বিভিন্ন মতামত নেয় আর কি। এই মতামত নিতে হবে আপনি শুরুতে, যাতে ওইগুলা নিয়ে যায় আপনি কী করতে হবে, কোম্পানি করে আপনার পলিসিটা করতে হবে। আর দে ক্যান অলসো ইনভাইট পিপল ফ্রম বিজনেস কমিউনিটি, যে তোমার কীভাবে করা যেতে পারে। এখন সমস্যা দিয়েছে আমাদের সব চোর মনে করে, সমস্যা দেখে বিগ প্রবলেম, আমরা রেন্ট শিকার, এটাও মনে করে অনেক সময়, যে আমরা কীভাবে প্রফিট বেশি ওইভাবে কথা বলি আর কি। তো আমাদের যে কথাগুলো কাটসাট করে ফেলে আর কি, মানে জেনুইন কথাগুলো কিন্তু কাটসাট করে ফেলে, ওরা পরে কাজে লাগে না। পরে ওনারা যেটা ইম্পোজ করে ওইটাই কিন্তু হয়ে যাবে। দেখা গেল 2-1% আমাদের কথা শুনছেন, 98% তাদের নিজেরা সব বই পুস্তক পড়ে পলিসি করে ছেড়ে দিচ্ছে আর কি। তো এইগুলো যদি বন্ধু মানে প্র্যাকটিক্যাল আসপেক্টগুলোকে ঠিক মতো কনসিডার না করে যদি কোনো পলিসি করা হয়, সেই পলিসি তো খুব ইফেক্টিভ হয় না। ফাইনালি এটা কন্ট্রিবিউশনটা ন্যাশনাল ইকোনমিতে অত ভালো হয় না আর কি। কাজে ইফ উই আর ডিউলি কনসাল্টেড উইথ ডিউ ডিলিজেন্স এটসেট্রা, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারতাম। আমাদের যে গিভেন সার্ভিসেস অ্যাভেলেবল যেগুলো আছে ওগুলো দিয়ে আমরা অনেক ভালো থাকতে পারতাম, প্রোভাইডেড দ্যাট উই হ্যাভ এ রাইট পলিসি ফ্রেমওয়ার্ক, তাই না? কিন্তু এমনিতে এখানে ওই মানে আমাদের কিছু সেকশনকে আমরা অ্যাভয়েড করে দেখব না, ওভারলুক করি, মানে কি এত সাথে আলোচনা কী করবো। তো আমাদের আশায় মোস্ট অফ দি পলিসি কামিং অন আস আন্ডার ইম্পোজিশন সিস্টেম, ইম্পোজ করা হইতেছে, তোমাকে এটা কমপ্লাই করতে হবে। সো ইস মার্জিংগুলো একই অবস্থা তো, তাই না? যে মার্জিং করতে হবে, কিন্তু সেটা তো অর্থনৈতিকভাবে সেটা করতে হবে। অর্থনৈতিক কার্যকলাপগুলোকে অর্থনৈতিকভাবেই তোমার সমাধান করতে হবে। কিন্তু সেটা যদি আপনি অন্যভাবে সমাধান করতে যান, তখন ওই সমাধানের কোনো লাস্টিংও হবে না। ফাইনালি কান্ট্রি উইল বি এফেক্টেড, ইকোনমি উইল বি এফেক্টেড। সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচারের প্রভাব, মানে প্রভাব কি এখন এনার্জি, পাওয়া বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার? আমি তো পাওয়ার তো একটা হার্ট অফ দি মানে একটা পুরো দেশের অপারেশনটাই পাওয়ারটা ছাড়া কিছু, নাথিং উইল মুভ, নাথিং। ইভেন আমার যে ভিতরে আমি এখন আছি স্ট্রাকচার, তো এটা ভিতরে আমার তো সোলটা রয়ে গেছে, তাই না? পাওয়ার ইজ দ্য সোল অফ এভরিথিং। আপনার ফ্যাক্টরি উইল নট রান আনলেস পাওয়ার ইজ দেয়ার। কাজে কোনো কিছু মুভ করবে না, গাড়ি যাবে না চিটাগাং পোর্টে উইদাউট পাওয়ার। কাজে পাওয়ারটা এমন ফান্ডামেন্টাল জিনিস একবার, এই জিনিসটাকে এমনভাবে মানে করা উচিত, আপনার ডেভেলপ করা উচিত, যাতে আমরা সাউন্ড সাপোর্টটা পাই। ওটা সাউন্ড সাপোর্ট পেলে কিন্তু আমরা যে অবস্থা বর্তমানে আছি অনেক ভালো করতে পারতাম আরও, তাই না? কিন্তু পাওয়ারই তো এই আরও দাম বাড়ানো, হঠাৎ করে দেখা গেলো যে সকালে ঘুম থেকে দেখুন কি 1 গ্যালন পেট্রোলের দাম 10 টাকা, তারপর দিন 20 টাকা হয়ে গেছে আর কি। মানে উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট। কিন্তু সেটা ইকোনমি কন্টিনিউ করতে পারবে কি না, আমরা কন্টিনিউ করতে পারবো কি না, ওদের যে সাস্টেনেবল আর নট, ওদের চিন্তা করতে ওইভাবে কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করা হয় না। কিন্তু তা না করে হঠাৎ করে দেখা যায় যে ফাইন মর্নিংয়ে দেখলাম যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে একবারে। তো দিস কাইন্ড অফ কালচার শুড গো। এটাকে সিস্টেমেটিক করতে যদি আসে, তাহলে ইকোনমি অনেক বেনিফিটেড হবে, ইকোনমি উইল বি রাইট ট্র্যাক অলওয়েজ, তাই না? কিন্তু আমাদের অনেক এরিয়াজ আছে যেটা ওভারনেট করা সম্ভব না, এটা সময়ের দরকার অবশ্য। জি, মিস্টার নাসির হোসেন। নো এক্স্যাক্টলি, যেটা হচ্ছিল আপনার আমাদের দুর্বলতার জায়গাটা হচ্ছিল যে আমরা শর্ট টার্ম চিন্তা করি অ্যাজ হোল। শর্ট টার্ম করাতে হচ্ছে কি লং টার্ম যে ইম্প্যাক্টটা সেটা অ্যাসেস করা সম্ভব হয় না। আজকে দেখেন যে এই যে ডেট সার্ভিসিং ইস্যুর থেকে আরম্ভ করে ইকোনমির যে ফান্ডামেন্টাল যেগুলি রয়েছে আপনার সূচকগুলি, সেগুলি কিন্তু সবটাই ইম্প্যাক্ট করেছে। এটার অন্যতম কারণ হচ্ছিল যে দুটো, আমরা শর্ট টার্ম চিন্তা করেছি, লং টার্ম আমরা চিন্তা করতে পারিনি বা করিনি। এবং ব্যবস্থাপনাটা
কারণ ব্যবস্থাপনা তো খুব ইম্পর্ট্যান্ট আমরা সবই করছি, একটা ভালো কাজ করছি, বাট অ্যাট হোয়াট কস্ট? কস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। আপনি এই জিনিসটা বানাবেন বা বানাবেন, এইটার কস্ট কত হবে সেটা আগে নির্ভর করবে এর সাকসেসের উপরে। এটা আপনার এই কস্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা দেখছি কস্টের ব্যাপারে খুব কনসার্ন না বা কনসিয়াস না, এটা দেখা গেছে। আমি হয়তো আরও এলাবোরেট করে বলতে পারতাম, সেটা ঘটনা হচ্ছে সেই জায়গাটা কিন্তু হচ্ছে না, যার জন্যে আজকে এই যে অসুবিধাটা হয়েছে। অন্যতম কারণ হচ্ছিল যে আমরা শর্ট টার্ম চিন্তা করেছি এবং কস্টটাকে আমরা একটা পর্যায়ে না এনে করতে পেরেছি। আমরা আজকে অনেক কিছু দৃশ্যমান ভালো জিনিস হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার পেছনের যে কাহিনীটা রয়েছে সেটা কিন্তু খুব মানে সুগঠিত না বা সুবিন্যস্ত না। তো এই জন্যে আজকে আমাদের সংকটের মধ্যে পড়েছে। এই সারা দুনিয়ায় বিভিন্ন দেশ বিভিন্ন সময় সংকটে পড়বে, এইটা ঐতিহাসিক সত্য। আমেরিকায় আপনার পড়েছে, আমরা 2008 সালে মেলডাউন দেখেছি, আমরা পরবর্তীতে আরও কয়েকবার ইকোনমিক ক্রাইসিস দেখেছি। কিন্তু ব্যাপারটা ছিল যে ঘুরে দাঁড়ানোর জন্যে কতগুলি জিনিস দরকার। আপনার সদিচ্ছার দরকার, সুশাসনের দরকার। সুশাসনটা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি এভরিওয়ার, আজকে উনি অনেকগুলি কথা বলেছেন যে ফিউজিটিভ কী করে তার ইয়েটা করতে পারে। বিভিন্ন জায়গায় সুশাসনের আমি দেখি যে অনেক দুর্বলতা রয়েছে এই জায়গাটা। সব জিনিস আপনি সেলফ কন্ট্রাডিক্টরি। এদিকে বলা হচ্ছে তুমি ডিফল্ট লোন কালেকশন করো, ওদিকে বাধা ওই অন্যভাবে ইনডাইরেক্টলি বাধা চলে আসছে থেকে। মানে অনেকখানি প্রসিড করে যে গিয়ে অলমোস্ট মানে রিচ দি ডেস্টিনেশন, দেখা গেল যে ওনতে ফিরে আসলে এমন একটা বাধা পড়ে গেলে এসে তখন ব্যাক টু স্কোয়ার এগেইন। আর সুযোগ সুবিধা যাই বলেন যে কিছু সবার জন্য উন্মুক্ত করা উচিত। এটা কারোর জন্যে হবে, কারোর জন্য হবে, কেউ মানে ভালো না কেউ খাবে কেউ খাবে না, এটা সবার জন্য উন্মুক্ত থাকলে ডিসিপ্লিনটা থাকে আর কি। তো আমি মনে করি আপনার যতগুলো আপনার কম্পোনেন্টস আছে পলিসি মেকিংয়ে, এইগুলো সব আইন মানে অর্থনৈতিক নিয়ম অনুযায়ী ফলো করা উচিত, তাহলে আমরা অনেকখানি বেনিফিটেড হবো আর কি। তার মধ্যে ধরেন কোনো পলিসি মেকিংয়ে এখন ইউ আর মেকিং টেক্সটাইল পলিসি, তো টেক্সটাইল সেক্রেটারি সম্বন্ধে কী জানে? অ্যান্ড উই আর আমরা তোমার বাচ্চা টেক্সটাইল করতে করতে ফুটে উঠছে আর কি। উই নো লট অফ থিং, এর মধ্যে কী কী সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো শুড বি টেকেন ইন্টু কনসিডারেশন। এখন একজন ফাইন্যান্স সেক্রেটারি আসলো, আর মাছের ছিল সেক্রেটারি, উনি এসে দেখালো কমার্স সেক্রেটারি হয়ে গেছে। আবার একজন আসলে বনে, সেটা দেখা গেলো ফাইন্যান্স মিনিস্ট্রি সেক্রেটারি হয়ে গেছে। এই যে এইগুলো যে কিছু টেকনিক্যাল এরিয়া আছে, যেমন কমার্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, এগুলো তো সাধারণত সহজে চেঞ্জ করা উচিত না। দ্য এক্সপার্টিজ দে গেইন ইন কোর্স অফ দেয়ার সার্ভিসেস ইন দি সেম ডিপার্টমেন্ট, তখন কাজে লাগাতে পারে। কিন্তু এটা উনি যখন আমি টেকশন তো পুরো জানলাম, তখন আমাকে ট্রান্সফার করে দিল বন মন্ত্রণালয়ে। আমার সব এক্সপিরিয়েন্স সব বুঝতে চলে গেলো। কিন্তু দেয়ার আর সার্টেন মিনিস্ট্রিজ, এখানে কোনো চেঞ্জ আনা উচিত না, কেন ওরা তো এক্সপার্ট হয়ে যায় ওখানে। কেন ফিনান্সে দেখা থাকে ফিনান্সের পুরো এক্সপার্ট হয়ে যায়। এবং ফিনান্সে ফেরত দেখা তো ট্রান্সফার করে অন্য জায়গায় দিয়ে দিল, আর ফিনান্সে নিয়ে আসলো মাছের মন্ত্রী, মাছের সেক্রেটারিকে, মানে ফিশ সেক্রেটারি। তাই এসে দেখা যায় হি হ্যাজ টু স্টার্ট অল ওভার এগেন। জানতে শুনতে সময় চলে যায়, বাই দি টাইম ইকোনমি গেট এফেক্টেড, আমরা নিজেরা এফেক্টেড হয়ে যাই। কাজে এই সমস্ত মিনিস্টারগুলো খুব কেয়ারফুলি সাজানো দরকার। সামনে তো বাজেটকে সামনে রেখে আপনার কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে? বাজেট শুধু রিয়ালিস্টিক। এখানে ধরেন এই যেটা করা সম্ভব সেটাই করা উচিত। এখন দেখা যায় যে অনেক সময় টাকা ফেরত চলে যায়, ইউটিলাইজ না ঠিক মতো, নানান ধরনের এই ব্যুরোক্র্যাটিক সব মায়ের পেছনের মধ্যে পড়ে অনেক রাখতে প্রত্যেক বছর মানে আনইউটিলাইজ থাকে, ফান্ড আনইউটিলাইজ থাকে আর কি। কাজে এই ফান্ডগুলোকে সুন্দরভাবেই করা উচিত। যেমন এই এডুকেশনে বেশি করে টাকা দেওয়া উচিত, এবং সেটা আবার দিলে হবে না, সেটা কীভাবে খরচ করবেন, এই ভোকেশনাল ট্রেনিং ডেভেলপ করা, বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট, টেকনিক্যাল ইনস্টিটিউশন তৈরি করা, এগুলো এর করা দরকার। তো আমরা সব সুবিধার পাতি বিদেশে, আর অন্যান্য দেশ থেকে সব ভালো ভালো ট্রেন লোকজন এসে আওয়ার সুইপার ইজ গেটিং 100 dirham, দে আর গেটিং 500 dirham। এই যেগুলো বেশি পাওয়া সম্ভব যদি আমরা লোকগুলোকে ট্রেনিং করে পাঠাই এখান থেকে। কাজে আমাদের উই শুড সেট অ্যাসেড লট অফ ফান্ড ফর developing the vocational training institution like electrician তৈরি করা, তারপরে আপনার প্লাম্বারিং, বিভিন্ন এরিয়া আছে না, এগুলো করলে এবার আমরা কিন্তু অনেক পয়সা বেশি পেতাম আর কি। নার্সিং,
অনেক ব্যাপার আছে দেখুন। তারপরে শপিং এই কেনাকাটা করা, যেমন আমরা একটু গিটি দুবাই ডিটি সবাই দেখে দেখা যায় সব ফিলিপিনো লোকেরা দাম অপারেট, কিন্তু আপনি নেপালি খুব কি নেপালরা, আমি তো এয়ারপোর্টে দেখলাম ফিলিপিন এক্সপেন্সিভ হয়ে গেছে, এখন দিয়ে টেকিং গার্ল ফ্রম নেপাল এবং মিয়ানমার, হ্যাঁ মিয়ানমার অলসো। মিয়ানমারও, হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার। তো নেপালি মেয়েদের দাম হয়ে গেছে আপনার এয়ারপোর্টে এখন দেখলাম আমি, আগে ছিল ফিলিপিনো, অ্যান্ড ফিলিপিনো এক্সপেন্সিভ, দে আর নেকি নেপালি গার্ল, দে আর কোয়াইট গুড প্রেজেন্টেবল, আমি দেখলাম তো ভালো ভালো সার্ভিস দিচ্ছে তোরা। এবং এই সুইপার থেকে শুরু করে সবই নেপালিস এখন, এবং নেপালে কিন্তু অনেক টাকা, দে আর আর্নিং লট অফ মানি নাও ফ্রম ইন দি ফর্মাল রিমিটেন্স ফ্রম মিডল ইস্ট। আমাদের বাংলাদেশে তো একটা মেয়ে তো ওখানে নেই, একটা ছেলেও নেই ওখানে, আর তাহলে সব অড জবগুলো সব আমরা করি যাওয়া যায় ওখানে, যেগুলো একবারে কোনো মূল্য নেই, যেগুলোর কোনো মানে আমাদের সম্মানেরও একটা প্রেস্টিজের ব্যাপার, আমাদের জাতীয় যে একটাই মানে ন্যাশনাল প্রেস্টিজ যেটা, সেটা ওখানে অনেক অনেক অংশেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর কি। এই জিনিসগুলোকে আমাদের খুব ভালোভাবে দেখা উচিত এবং বাজেটে এই সাইডগুলো কাভার করা উচিত বেশি করে। হাউ টু ইম্পার্ট টেকনিক্যাল ট্রেনিং টু দি পিপুল হু আর সিন, যেগুলোকে বিদেশে পাঠাচ্ছি আমরা, ট্রেন পিপুল পাঠানো উচিত, কীভাবে চলতে হবে, কাপড় পরতে হবে, কীভাবে কথা বলতে হবে, কীভাবে সব দিকে ট্রেনিং দরকার। আর আমার আনগুদ লোকজনদের সব জাম পাঠা দিতেছে, যা এলাকা দিয়ে ঝাড়ু দিচ্ছে, তখন আমাদের পরিচয় মুশকিল হয়ে যায়, যে আমার সুইপার তোমরা ভালো হোটেলে কেন থাকো, এর সমস্যা দেয় কিন্তু। এই জিনিসগুলো খুব ভালো করে দেখা উচিত বাজেটটি করার সময়। আর অ্যালোকেশন করে যদি সেটা ম্যাটেরিয়ালাইজ না হয়, সেটা একটা দিকে লক্ষ্য করতে আমাদের এমনি টাকা পয়সা নাই, আমরা তো ফান্ড তো অত প্রচুর মানে প্রচুর ফান্ড তো আমাদের হতো নাই, যে ফান্ডগুলো আছে সেটাকে যেটা মানে আশীর্বাদ যেটা বললেন যে প্রপার ম্যানেজমেন্ট করতে হবে, ইউ হ্যাভ টু ম্যানেজ ইট প্রপারলি, ডিস্ট্রিবিউশনটা সুন্দরভাবে হতে হবে, তাহলে সে আপনার ইট উইল রিয়েলি হেল্প ইকোনমি টু গ্রো। কিন্তু আমরা যদি ওই খালি লোক দেখানো বাজেট করে দিয়ে দেন, তাহলে তো লাভ হইতেছে না কোনো, ইট উইল নট হেল্প এনি ইমপ্রুভমেন্ট অফ দি ইকোনমি। কাজেই সেদিকে খেয়াল রেখে করা উচিত। আর যে সেক্টরে পলিসিগুলো করা হবে, ওই সেক্টরে শুড বি প্রপারলি কনসাল্টেড, যারা প্র্যাকটিক্যাল অপারেশনে যারা আছে তাদের। তো একটা স্পিনিং মিলের আমি একটা ঘটনা বলি আপনাকে, এই ওখানে কিছু রাবার কট লাগে, তো ওই কাস্টমার কটগুলো আসছে উল্টাপাল্টা রাবার থেকে স্পিনিং, এই ফ্যাক্টরিতে সুতরাং মিলে রাবার রাখবে কেন, এই উল্টাপাল্টা দিয়ে এই রিসার্চ করে ফালা দিয়ে বা 500 দিয়ে দিয়েছে পরে, তো তুমি তো এটা ব্যান্ড আইটেম, কিন্তু কট কিন্তু দে ডোন্ট নো যে মানে সুতরাং মিলে কট লাগে কিনা। তো এই রিসার্চ করতে একটা বিরাট গোলমাল পাওয়া দিয়েছে, পরে আমাদের দিতে পারে 15 লাখ টাকা এক্সট্রা দেওয়া লাগছে এর জন্য। আর কী করবো, এদিকে ফ্যাক্টরি বন্ধ থাকে, তখন বাধ্য দিয়ে নিয়ে আসতে হইল তখন এই মানে ডিউটি বের করে। তো এইগুলো ঘটনা তো একটা না, সব ক্ষেত্রেই কিন্তু এগুলো আছে, যেহেতু এগুলো কোঅর্ডিনেশনের অভাব, আর যারা পলিসিগুলো করে তারা ওই সম্বন্ধে ওকে ভালো না, জানে না ভালো করে। যখন তারা লর্ড রেসবারগুলো করে যে স্পিনিং মিলে কী কী আইটেম লাগলে লিস্ট থাকবে, তো যে রাবার কট লাগে, এটা লাগে, ওটা লাগে, সব সব স্পিন্ডেল টেপ লাগে, সো মেনি থিংস। ওই কাস্টমার জানাই না, ওটা উল্টো পাল্টা একটা ডিউটি পাঠা দিয়ে রিসার্চ কোড চেঞ্জ করে দিয়ে দিল বাস। এখন আমরা সাফার করেন এখন, অ্যান্ড ইউর হেভি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, যেখানে সুদা বানা তৈরি করা দরকার আর মাল তৈরি এক্সপোর্ট করতে হবে, তখন তখন যে সমস্ত 2 নম্বর রাস্তা চলে যেতে হয়, তখন বাধ্য করা হয়তো এগুলো করার জন্য। কাজে এইসব জিনিস আমার খুব, যদি আমরা ঠিক মতো দেখি, আমাদের যে গুডস অ্যান্ড সার্ভিস যে অ্যাভেলেবল যেটা আছে, এটাতে আমরা অনেক ভালো থাকতে পারতাম, ইফ ইউ উড নো প্রপারলি ইউজ করতে দিতে পারতাম, যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারতাম উইথ প্রপার প্ল্যানিং, ডেফিনেটলি আমরা এই গুড সার্ভিসেসে আমাদের অনেক ভালো থাকা সম্ভব আমি মনে করি আর কি। মিস্টার নাসির হোসেন, আপনি কোন আমি জাস্ট বাজেটকে সামনে রেখে আপনার কোনো বাজেট ব্যাপারটা ছিল যে রাহিব বলছে ইট শুড বি রিয়েলিস্টিক। কারণ হচ্ছিল যে আপনার আয় কত, ব্যয় কত, সেটা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আপনার যা আয় হবে সেইভাবে বাজেট করেন। IMF-রে আমরা অনেক সমালোচনা অনেক কথা বলি, কিন্তু IMF কিন্তু এবার বলেছে দ্য বাজেট শুড বি রিয়েলিস্টিক, সাইজ অফ দ্য বাজেট শুড বি রিয়েলিস্টিক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছিল যে আমরা দেখছি যে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকার মানে লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে আপনার NBR-এর উপরে বা রেভিনিউ আয়ের জন্যে। আমরা ADB-তেও একটা বড় অ্যালোকেশন রাখছি, কিন্তু দেখা যাচ্ছে ADB পুরো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, আমার রেভিনিউ পুরো আসছে না, তাহলে তো বাজেটের ডেফিসিট থেকে যাচ্ছে, আমাদের অভিষ্ট লক্ষ্য মানে পূরণ হচ্ছে না। কারণ বাজেটে তো দুটো জিনিস একটা খুব ইম্পর্টেন্ট, একটা অর্থায়ন আর একটা বাস্তবায়ন।
তো অর্থায়নটা খুব ইম্পর্টেন্ট এবং বাস্তবায়নটাও খুব ইম্পর্টেন্ট। তো এই দুই জায়গা যাতে অ্যাড্রেস করা যায় সেইভাবেই আমি মনে করি প্র্যাগমেটিক একটা বাজেট হওয়া উচিত। এখানে কোনো আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বাস্তবমুখী বাজেট, বাস্তবমুখী রিয়ালিস্টিক হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাগমেটিক হতে হবে। বাস্তবমুখী না হলে আমার আত্মতুষ্টির কোনো জায়গা নেই। কারণ হচ্ছে আলটিমেটলি লং রানে এইটা যে আমাকে খুব সুবিধাজনক অবস্থায় নিয়ে যায় তা না। সেই জন্যে আমি মনে করি যে সুচিন্তিতভাবে আপনার করতে হবে এবং উন্নয়ন প্রশাসনের দক্ষতা বাড়াতে হবে। কারণ হচ্ছিল যে আপনি অনেকগুলি মিনিস্ট্রিতে জানে যে ইভেন এডুকেশন থেকে আরম্ভ করে পুরো অ্যালোকেশন কিন্তু তারা বছরে শেষ করতে পারে না। তো সেই জায়গাটা দেখতে হবে। সেখানে পলিসি থেকে আরম্ভ করে ইমপ্লিমেন্টেশন, ডিসিশন মেকিং তড়িৎ করতে হবে যাতে সময় মতো প্রকল্প হয়, বাস্তবায়িত হয়। কারণ সময় মতো যদি হয় তার বহুমাত্রিক সুবিধা আছে। একটা হচ্ছিল যে আপনি পুরো টাকা যেগুলো বিশেষ করে বৈদেশিক সাহায্য বা বৈদেশিক লোনের ভিত্তিতে সেগুলি আপনি যদি সময় মতো করতে পারেন, সে অর্থ বছরগুলোতে বৈদেশিক মুদ্রাটা আসছে তা দিয়ে আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট পেমেন্ট করে ডেট সার্ভিসিং করতে পারবেন এবং আপনার বাজেটের ডেফিসিটটা তখন কমে আসবে। সেই জন্য আমি মনে করি যে বাস্তবমুখী হওয়া উচিত। এইটা আমি আশা করি যে এই বছর হবে, যেহেতু একটা বাইরে থেকে একটা চাপ রয়েছে। আমরা ভিতর থেকে যতই চাপ দিই সেটা অনেক সময় কাজ করে না, কিন্তু আমরা দেখেছি যে IMF অনেক প্রেসক্রিপশন দিয়েছে যেটা করতে হয়েছে। তো এইটাও হয়তো হবে। সেই জন্য আমি আশা করি যে সামনের বাজেটটা বাস্তবমুখী হবে। কিছু যোগ করবেন আর? আমি ওইটাই যোগ করলাম, মানে আপনারা যা কিছু করি না কেন সেটা বাস্তবমুখী হওয়া দরকার। বাস্তবমুখী, অবাস্তব কোনো কিছু হলে সেটা টিকবে না এবং আরো ক্ষতিগ্রস্ত হবো আমরা। আপনি কিছু যোগ? আচ্ছা, আমাদের সেদিকে আমি ব্যাপার হচ্ছিল যে আমরা একটা কঠিন সময়ের মধ্যে অতিক্রম করছি। তবে আমি মনে করি যে মানুষের জীবন যেরকম সমস্যা থাকবে, রোগ থাকবে, অসুখ থাকবে, সব কিছু থাকবে। তো এটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। এটা হচ্ছে সরকার, যেমন সরকারের যে বিভিন্ন মেশিনারি যারা সরকারকে চালান এবং প্রাইভেট সেক্টর যারা চালিকা শক্তি, এর মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে হবে যাতে আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারি। কারণ সরকার একলা চেষ্টা করলে হবে না, প্রাইভেট সেক্টর একলা চেষ্টা, সবাই একটা সমন্বয় দরকার বলে আমি মনে করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমে হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল্লাহ সরকার এবং মিস্টার মিন্নাসির হোসেন, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনতে। দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থনীতি নিয়ে, এবং অর্থনীতি এক গভীর সংকটের মধ্যে আছে বা একটা কঠিন সময় বাংলাদেশ পার করছে। আমার অতিথিরা সেই ইঙ্গিত দিচ্ছিলেন। নানা দুর্বলতা ওনারা চিহ্নিত করেছেন, ফাঁকে ফাঁকে সমাধানগুলো বলবার চেষ্টা করেছেন। এখন যাদের জন্য বলা তারা শুনবেন কিনা সেটি নিয়ে ওনারা সংশয় প্রকাশ করেছেন। তবে মোটা দাগে যে কথাগুলো আসে সেটা হচ্ছে ওই ঘুরে ফিরে গুড গভর্নেন্সের কথা ওনারা সামনে নিয়ে এসছেন। ওনারা একেবারে শর্ট টার্ম থিঙ্কিংয়ের ভিত্তিতে নীতি প্রণয়নের দুর্বলতার কথা বলেছেন। ভবিষ্যৎটা না দেখে কষ্টটা কী হবে সেটা চিন্তার মধ্যে না রেখে পরিকল্পনা প্রণয়নের দুর্বলতার কথা বলেছেন। বাস্তবায়নের যে দুর্বলতা বা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করেছেন, এবং সবার জন্য সুযোগটা অবারিত নয় সেই সমস্যার কথাও বলেছেন। এবং ঘুরে ফিরে আসলে ওই আলোচনা করতে গেলে এটাই আসে যে সমস্যা সমাধানের জন্য আপনার রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে আসলে নিশ্চিত করতে হবে। সবার যার যেখানে যে মতামত প্রয়োজন সেই মতামতটা নিতে হবে। শুধু আমি আমার মতো করে চলতে চাইলে আজকের সংকট মোকাবেলা করা সম্ভব হবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।